Welcome to the English classroom, Freedom Competitive Exam. আজকে আমরা প্রোনাউনের একটা ক্লাস করব। এর আগে প্রোনাউনের দুটো ক্লাস পেয়েছে। আজ হচ্ছে রুলস অফ প্রোনাউন ক্লাস নাম্বার 3। ঠিক আছে, আজকে আমরা 5টি গুরুত্বপূর্ণ নিয়ম নিয়ে আলোচনা করব। ঠিক আছে, 5টি গুরুত্বপূর্ণ নিয়ম বা কনসেপ্ট যেগুলো কিন্তু পরীক্ষায় এখান থেকে বারে বারে কিন্তু প্রশ্ন আসে বা প্রশ্ন থাকেই, কিন্তু এগুলো প্রত্যেকের জানা উচিত। ক্লিয়ার? চলো শুরু করার আগে প্রত্যেকে লাইক, শেয়ার এবং অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। ঠিক আছে, তাহলে আজকে শুরু করা যাক রুলস অফ প্রোনাউন ক্লাস নাম্বার 3। দেখো, আমাদের ফার্স্ট যে কনসেপ্ট বা আমরা যদি ফার্স্ট রুল বলি, সেখানে হচ্ছে দেখো কিছু শব্দ আছে, আমি লিখছি, হ্যাঁ তোমরাও লিখে যাও সাথে সাথে। ধরো যেমন এক নম্বর হচ্ছে লেট, লাইক, বাট, এক্সেপ্ট, বিটুইন এবং যে কোনো প্রিপোজিশন, যদিও বিটুইনটাও প্রিপোজিশন, তাহলে এই যে শব্দগুলো আছে ভালো করে জেনে নাও। কি বললাম? লেট, লাইক, বাট, এক্সেপ্ট। ঠিক আছে, মানে ব্যতীত বা ছাড়া। আর এটা হচ্ছে অ্যাকসেপ্ট মানে গ্রহণ করা, আর এটা হচ্ছে এক্সপেক্ট মানে আশা করা। বিটুইন এবং যে কোনো প্রিপোজিশন, এই ওয়ার্ডগুলোর পর প্রোনাউনের অবজেক্টিভ কেস বসে। বসে এই যে ওয়ার্ডগুলো আছে এদের পর কিন্তু প্রোনাউনের কোন কেস বসে? অবজেক্টিভ কেস বসে। এর আগে কিন্তু আমরা সাবজেক্টিভ অবজেক্টিভ আলোচনা করেছি, তাই না? প্রোনাউনের কিন্তু ক্লাস আমাদের অলরেডি দেওয়া হয়েছে, বেসিক ক্লাস। সেটা আছে আমার আরেকটি চ্যানেল রয়েছে, আনফোল্ডেড ইংলিশ। ঠিক আছে, সেখানে একাডেমিক ভিডিওস আমি দিয়ে থাকি। সেখানে কিন্তু নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ সমস্ত বেসিক ক্লাসগুলো কিন্তু দেওয়া আছে। তোমরা যারা বেসিকগুলো জানো না, ওখানে গিয়ে তোমরা দেখে নিও। দেখো, আই, উই, ইউ, হি, সি, দে এগুলো হচ্ছে সাবজেক্টিভ কেস প্রোনাউনের। হ্যাঁ, আর আই থাকলে মি হচ্ছে অবজেক্টিভ, উই হচ্ছে আস, ইউটা ইউই হয়, হি হিম, সি হার, দে দেম। ঠিক আছে, তাহলে কি বললাম? এই যে ওয়ার্ডগুলো আছে লেট, লাইক, বাট, এক্সেপ্ট, বিটুইন, প্রিপোজিশন, এদের পর কিন্তু প্রোনাউনের অবজেক্টিভ কেস বসে। কিরকম? ধরো আমি বললাম যে আই ডু নট লাইক সি, আমি তাকে পছন্দ করি না। দেখো, এই সিটা কি বলতো? সিটা হচ্ছে এখানে সাবজেক্টিভ কেস, কারণ সি একটা সেন্টেন্সে সাবজেক্ট হিসাবে ব্যবহার হয়, তাই না? বলে এখানে সি কিন্তু হবে না, এখানে কি হবে? হার হবে। ঠিক আছে, তো আমি বললাম যে লেট দে প্লে ফুটবল, তাদেরকে ফুটবল খেলতে দাও। তাহলে লেটের পর দে বসছে না, দে হবে না, দেম হবে, তাই না? কারণ দেটা হচ্ছে সাবজেক্টিভ কেস, দেম হচ্ছে অবজেক্টিভ কেস। ধরো আরেকটা एग्जांपल দিই। ধরো বললাম যে দেয়ার ইজ নো রিলেশন বিটুইন ইউ এন্ড আই, অর্থাৎ তোমার এবং আমার মধ্যে কোনো সম্পর্ক নেই। এখানে কি ভুল রয়েছে? দেখো, এই যে বিটুইন শব্দ, এরপর আমি কি বললাম? অবজেক্টিভ কেস হবে। দেখো, ইউটা সাবজেক্ট হয়, ইউটা অবজেক্ট হয়। এখানে কিন্তু ইউ হচ্ছে অবজেক্ট, কারণ বিটুইনের পর বসছে আই কিন্তু সাবজেক্ট, তাহলে এখানে তুমি করবে মি। তো দেয়ার ইজ নো রিলেশন বিটুইন ইউ এন্ড মি। বুঝা গেল? এটা ছিল আমাদের রুল নাম্বার 1। এরপর চলে আসি আমাদের রুল নাম্বার 2। ঠিক আছে, রুল নাম্বার 2টা কিন্তু ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। প্রত্যেকে মাথায় একটু যেগুলো বলছি খাতায় লিখে রাখো, হ্যাঁ, খুব কাজে লাগবে, খুব কাজে লাগবে। ঠিক আছে, সামনে কিন্তু ডব্লিউপিকেপি পরীক্ষা আসছে। যারা ডব্লিউপিকেপি প্রিপারেশন নিচ্ছ, পরীক্ষা দেবে, তারা কিন্তু ক্লাসটি অবশ্যই দেখো এবং অবশ্যই শেয়ার করে দাও, লাইক করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। দেখো, আমি একটা স্ট্রাকচার বলছি রুল নাম্বার 2, সেটা হচ্ছে ইট, ইজ এবং ওয়াজ। ঠিক আছে, এরপর প্রোনাউনের সাবজেক্টিভ কেস
অবজেক্টিভ কেস, কোনটা হবে? এখান থেকে কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসে, কোনটা হবে, সাবজেক্টিভ না অবজেক্টিভ। ঠিক আছে, দেখো ইটটা হচ্ছে ইন্ট্রোডাক্টরি। ইট দিয়ে যখন আমরা কোনো সেন্টেন্সে যখন সাবজেক্টটা পরিষ্কার থাকে না, যেমন ধরো বৃষ্টি হচ্ছে, এখানে দেখো কোনো সাবজেক্ট পরিষ্কার নেই, তাহলে ইট ইজ রেইন, তাই না? এরকম দেখো দেখো দেয়ারও একটা ইন্ট্রোডাক্টরি, তাই না? সেক্ষেত্রে দেখো আমি যদি এক্সাম্পল যদি দিই বোঝা যাবে। ধরুন বললাম যে ইট ইজ মি হু হ্যাভ ডান দ্য ওয়ার্ক। ইট ইজ মি হু হ্যাভ ডান দ্য ওয়ার্ক। দেখো এখানে সেন্টেন্সটা শুরু হয়েছে ইট দিয়ে, এরপর দেখো ইজটা কি বি ভার্ব, এরপর দেখো এখানে মি। আমরা একটু আগেই জানলাম যে মিটা হচ্ছে অবজেক্টিভ কেস এবং মি এর সাবজেক্টিভ কেস কি হবে, আই। তাহলে এখানে দেখো নিয়মটা, ইট এরপর ইজ বা ওয়াজ, প্রেজেন্ট টেন্স হলে ইজ, পাস্ট টেন্স হলে ওয়াজ, এরপর কিন্তু প্রোনাউনের সাবজেক্টিভ কেস হবে, নো অবজেক্টিভ কেস, এখানে কিন্তু আই হবে। বোঝা গেল যে ইট ইজ আই হু হ্যাভ ডান দ্য ওয়ার্ক। ক্লিয়ার? আচ্ছা, আরেকটা এক্সাম্পল দিই। তো বললাম যে ইট ওয়াজ হি হু হ্যাজ কাম টু মি। ইট ওয়াজ হি হু হ্যাজ কাম টু মি, এটা সে যে আমার কাছে এসেছে। এখানে দেখো হুটা হচ্ছে রিলেটিভ প্রোনাউন, তাই না? হুটা হচ্ছে রিলেটিভ প্রোনাউন, হু কি করে সাবজেক্ট এবং ভার্বকে যুক্ত করে। এখানে দেখো কি ভুল আছে বলো তো? দেখো এখানে ইট দিয়ে সেন্টেন্স শুরু হয়েছে, এরপর ওয়াজ পাস্ট টেন্সে আছে। আচ্ছা আমি কি বললাম, সাবজেক্টিভ কেস। এটা কি কেস, সাবজেক্টিভ না অবজেক্টিভ? ই হচ্ছে সাবজেক্টিভ, ফলে এই জায়গাটা ঠিক আছে। হ্যাঁ, এখানে যদি হি হতো তখন সেটা ভুল হতো। এরপর দেখো হুটা হচ্ছে রিলেটিভ প্রোনাউন, আমি কি বললাম, হু সাবজেক্ট এবং ভার্বকে যুক্ত করে। এখানে দেখো হ্যাজ আছে, ঠিক আছে? দেখো ইয়ে করতে হ্যাজই করছে, তাই না? তাহলে এটাও কিন্তু ঠিক, এটা কিন্তু ঠিক আছে, এটা ভুল নেই কোথাও। মানে কিছু সময় দেখবে সেন্টেন্সে আমাদের এরর কারেকশন দেয়, সেখানে কিন্তু কোনো ভুল থাকে না। হ্যাঁ, তোমাকে যদি এটা দেয় এইভাবে করতে এবং এটা অপশন থাকবে যে নো এরর, তখন তোমাকে নো এরর করতে হবে। বোঝা গেল? এটা কিন্তু ভুল নেই, কারণ ইট ওয়াজ সাবজেক্টিভ কেস। হ্যাঁ, সাবজেক্ট অনুযায়ী বসেছে ভার্ব হ্যাভ, যেখানে হ্যাভ থাকতো তখন সেটা ভুল, তাহলে এটা ঠিক আছে। ক্লিয়ার? চলো এরপর চলে যাই আমাদের রুল নাম্বার 3। দেখো রুল নাম্বার 3 আমি এখানে এক্সাম্পলটা লিখি, তা বুঝে যাবে, তারপর আমরা বুঝবো। হ্যাঁ, আগে আমরা এক্সাম্পলটা লিখি। দেখো আমি বললাম ধরো যখন দেখি আমরা ইফ দিয়ে সেন্টেন্স বানাই, যখন আমরা ইফ দিয়ে সেন্টেন্স বানাই কিভাবে লিখি দেখো। নাম্বার 3 ধরো বললাম যে ইফ আই ওয়াজ হি আই would not tolerate this। এর মানে হচ্ছে যে আমি যদি সে হতাম তাহলে এটা আমি সহ্য করতাম না। এরপর দেখো এখানে ইফ, যখন কোনো সেন্টেন্স ইফ দিয়ে শুরু হয়, ইফ মানে কি যদি, যদি আমি সে হতাম, আর বলি না যদি আমি পাখি হতাম, যদি আমি তুমি হতাম, এটা কিন্তু কল্পনা করা বোঝাচ্ছে, ইমাজিনেশন বোঝাচ্ছে। কি বোঝাচ্ছে? এটা কিন্তু বোঝাচ্ছে ইমাজিনেশন। সেক্ষেত্রে কিন্তু সাবজেক্টের পর কি বসে, ওয়্যার। ক্লিয়ার? এবং এই যে জায়গাটা এটা কিন্তু হয় সাবজেক্টিভ কেস, এটা সাবজেক্টিভ কেস, ঠিক আছে? তাহলে এই স্ট্রাকচারটা লিখে লিখে রাখবে, ইফ প্লাস সাবজেক্ট প্লাস ওয়্যার, তারপরে কিন্তু সাবজেক্টিভ কেস হবে। ঠিক আছে? মাথায় আরেকবার বলছি, যদি সেন্টেন্সটা ইফ দিয়ে শুরু হয়, ঠিক আছে, তারপর সাবজেক্ট থাকবে। আচ্ছা সাবজেক্ট যাই থাকুক না কেন, সাবজেক্ট কিন্তু ওয়্যার হবে।
ঠিক আছে? সে আই থাকুক, হি থাকুক, সি থাকুক, যাই থাকুক, এরপর কিন্তু ওয়েন হবে। তারপর কিন্তু সাবজেক্টিভ কেস হবে, এখান থেকে কিন্তু প্রশ্ন আসে, এর দুভাবে প্রশ্ন আসে। হ্যাঁ, এটা হি আছে, অনেক সময় হিম করা থাকে, হি হবে না, কি হবে, হার হবে না, সি হবে। ক্লিয়ার? চলো এরপর চলে আসি রুল নাম্বার 4। এটাও কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, যেগুলো করাচ্ছি প্রত্যেকটি গুরুত্বপূর্ণ। আমি বললাম যে প্রথমে যে 5টি রুল নিয়ম করাবো, 5টি কিন্তু ইম্পর্টেন্ট হবে আজকের জন্য। ঠিক আছে? তাহলে প্রত্যেকে কিন্তু খাতায় নোট ডাউন করো। ঠিক আছে? করতে থাকো। চলো রুল নাম্বার 4। ঠিক আছে? তাহলে আমি কি বললাম? আচ্ছা, এই যে ওয়ান একটা প্রোনাউন, কি প্রোনাউন? ওয়ান হচ্ছে ইনডেফিনিট প্রোনাউন। ওয়ানের পজিটিভ কেস ওয়ান্স হয়। কি বললাম? ওয়ানের পজিটিভ কেস ওয়ান্স হয়। ধরো আমি বললাম যে ওয়ান শুড লাভ হিজ হার ওয়ান্স প্যারেন্টস। মানে একজনের উচিত তার বাবা মাকে ভালোবাসা। তাহলে ওয়ান শুড লাভ হিজ হার না ওয়ান্স প্যারেন্টস। দেখো অনেকেই মানে দেখে মনে হতে পারে যে ওয়ান শুড লাভ হিজ প্যারেন্টস বা হার প্যারেন্টস, হবে না। কারণ এখানে শুরু হয়েছে সেন্টেন্সটা ওয়ান দিয়ে, তো যদি ওয়ান দিয়ে শুরু হয় ওয়ান্স হয়, এগুলো কিন্তু হবে না। যেমন ধরো আমি বললাম আরেকটা এক্সাম্পল দিই, যে ওয়ান শুড রেসপেক্ট, কি হবে? ওয়ান্স টিচার্স। ঠিক আছে? তাহলে ওয়ান্স একদম মাথায় রাখো যে ওয়ান থাকলে ওয়ানের পজিটিভ কেস ওয়ান্স। ক্লিয়ার? চলো আজকে লাস্ট রুল, সেটা হচ্ছে আমাদের রেসিপ্রোকাল থেকে আমরা করব রেসিপ্রোকাল প্রোনাউন। আচ্ছা, রেসিপ্রোকাল প্রোনাউন আমি জানি যে রেসিপ্রোকাল প্রোনাউনটা কি জিনিস। দেখো রেসিপ্রোকাল প্রোনাউন হচ্ছে যে প্রোনাউন দ্বারা পারস্পরিক সম্পর্ক বোঝায়। কি বললাম? যে প্রোনাউন দ্বারা পারস্পরিক সম্পর্ক বোঝায়। রুল 5, কি প্রোনাউন? রেসিপ্রোকাল প্রোনাউন। যে প্রোনাউন দ্বারা পারস্পরিক সম্পর্ক বোঝায় বা একে অপরের মধ্যে সম্পর্ক বোঝায় তাকে বলা হয় রেসিপ্রোকাল প্রোনাউন। রেসিপ্রোকাল প্রোনাউন দুটো আছে, একটা হচ্ছে ইচ আদার, আর একটা হচ্ছে ওয়ান অ্যানাদার। যদি দুইয়ের মধ্যে সম্পর্ক বোঝায় তখন হয় ইচ আদার অর টু, আর হচ্ছে মোর দ্যান টু। ধর আমি বললাম যে the two brothers love each other। আরেকটা বললাম the three sisters help one another। এখানে ভালো করে লক্ষ্য করো, এখানে each other, এখানে one another। the two brothers love each other, দুই ভাই একে অপরকে ভালোবাসে। এখানে কজন আছে? দুজন। তাহলে দুই থাকলে কি হবে? each other। the three sisters help one another, তিন বোন একে অপরকে সাহায্য করে। কজন আছে? তিনজন। one another। তাহলে যদি দুই বোঝায় সেক্ষেত্রে each other, যদি দুইয়ের বেশি বোঝায় সেক্ষেত্রে one another। আর ক্লাসটা লম্বা করছি না, এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। থ্যাংক ইউ ভেরি মাচ।